ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, আর সেই এক্সামকে লক্ষ্য করে আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের সংবহন তন্ত্র চ্যাপ্টার থেকে, অর্থাৎ উদ্ভিদের সংবহন ও প্রাণীদের সংবহন, এই চ্যাপ্টার থেকে যাবতীয় প্রশ্ন তোমাদের যা যা পরীক্ষায় আসতে পারে সবটাই প্র্যাকটিস করাবো। তো তোমরা আজকের এই ক্লাসে 90টারও বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে এবং প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তাই প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য, কেননা এই ক্লাস তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, প্রত্যেকে কিন্তু ক্লাসগুলোকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কেননা এই ধরনের ক্লাস তোমাদের এক্সাম অবধি প্রতিদিন কিন্তু আসতে থাকবে। তো দেখো, প্রথম প্রশ্নেই বলছে কোন স্তন্যপায়ী রক্তের আরবিসিতে নিউক্লিয়াস আছে? হংসচঞ্চু, খরগোশ, উট এবং অপশান ডিতে আছে সিংহ। দেখো, আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণীর মানে আমাদের মানুষের দেহে কিন্তু যে লোহিত রক্তকণিকা রয়েছে সেটা কিন্তু নিউক্লিয়াসবিহীন হয়, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্নে জানতে চেয়েছে কোন স্তন্যপায়ীর রক্তের আরবিসিতে নিউক্লিয়াস রয়েছে। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। এমনিতে স্তন্যপায়ী প্রাণীদের যে আরবিসি রয়েছে সে পরিণত আরবিসি কিন্তু নিউক্লিয়াসবিহীন হয়, কথাটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবে। কিন্তু উটের ক্ষেত্রে কিন্তু আরবিসিতে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। এছাড়া মনে রাখবে ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু আরবিসি তোমার নিউক্লিয়াস যুক্ত হয়, ঠিক আছে। আর একটা অপশান মনে রাখবে ব্যাঙ, যদিও ব্যাঙ স্তন্যপায়ী নয় কিন্তু ব্যাঙের দেহেও আরবিসি কিন্তু নিউক্লিয়াস যুক্ত হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে বলছে একচক্রী হৃৎপিণ্ড কাদের হৃৎপিণ্ডকে বলে? মাছ, কুনো ব্যাঙ, সাপ এবং অপশান দিতে আছে মানুষ। দেখো, একচক্রী হৃৎপিণ্ড বলতে কি জিনিস না, এই প্রকার হৃৎপিণ্ডে রক্ত একবার আবর্তিত হয়, তাই এই প্রকার হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলে। তো এর সঠিক উত্তর কী হবে? অপশান এ মাছ, ঠিক আছে। মাছের হৃৎপিণ্ড হচ্ছে একচক্রী হৃৎপিণ্ড। আর আরেকটা জিনিস মনে রাখবে, মাছের হৃৎপিণ্ডের আরেকটা নাম রয়েছে যেটা হলো ভেনাস হৃৎপিণ্ড, ঠিক আছে। ভেনাস, এই নামটা একটু মনে রাখবে, ঠিক আছে। মাছের হৃৎপিণ্ডকে আবার ভেনাস হৃৎপিণ্ডও বলে, কেননা এই মাছের হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে। এই জন্য এদের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলছে কোন সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4টি প্রকোষ্ঠে বিভক্ত? ঠিক আছে, কচ্ছপ, কুমির, সাপ এবং অপশান দিতে আছে টিকটিকি। দেখো, এমনি নর্মালি সরীসৃপদের হৃৎপিণ্ডে কিন্তু 3টে প্রকোষ্ঠ থাকে। কতগুলো বললাম? 3টে থাকে, ঠিক আছে। এমনি নর্মালি সরীসৃপদের এক্সেপশান কি? এক্সেপশান হচ্ছে অপশান বি কুমির। কুমিরের দেহে কিন্তু 4টে হৃৎপিণ্ড থাকে। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গেল? তো এই যে ডেটাগুলো বলছি এই ডেটাগুলো কিন্তু একটু মাথায় রাখবে, দরকার খাতায় নোট করে নাও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে লোহিত কণিকার প্রধান কাজ কি? রক্তকে লাল করা, রক্তে এটা কিছু একটা O2 হবে, O2 বহন করা হবে, ঠিক আছে। রক্তের অম্লত্ব খারত্ব বজায় রাখা এবং অপশান দিতে বলছে হিমোগ্লোবিনকে বহন করা। তো লোহিত রক্তকণিকার কাজ কি? রক্তকে লাল করা, ঠিক আছে। এখানে কি এটা O2 না CO2 ঠিক লেখা নেই, তো অপশান এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, শ্বেতকণিকার প্রধান কাজ কি? জীবাণু ধ্বংস করা, দেহে রক্ততঞ্চন রোধ করা, রক্তকণিকার সৃষ্টি করা, অ্যালার্জি প্রতিরোধ করা, ঠিক আছে। তো কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে দেখো জীবাণু ধ্বংস করা কাজ হবে, অ্যালার্জি প্রতিরোধ করা কাজ হবে, সব কাজগুলো কিন্তু হবে, এ ডি দুটোই কিন্তু কাজ হবে, ঠিক আছে। রক্তকণিকার কাজ, ঠিক আছে। আর রক্ততঞ্চন রোধ করার এটা তো অনুচক্রিকার কাজ, এটা তো তোমার শ্বেত রক্তকণিকার কাজ হবে না, ঠিক আছে। চলো তাহলে পরের প্রশ্নে। বলছে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? ঠিক আছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়। দক্ষিণ নিলয়, বাম অলিন্দ, দক্ষিণ অলিন্দ, বাম নিলয়। কী হবে সঠিক উত্তর 6 নম্বর প্রশ্নে? অপশান ডি, ঠিক আছে, বাম নিলয়। অক্সিজেন সমৃদ্ধ যে বিশুদ্ধ রক্তটা কিন্তু সবসময় বাম নিলয়ে কিন্তু প্রবেশ করে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলছে দেখো,
কোন প্রাণীর দেহে জল সংবহন দেখা যায়? কোন প্রাণীর দেহে জল সংবহন দেখা যায়? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তারা মাছ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে কোন অমেরুদণ্ডী প্রাণীর দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? ঠিক আছে, অপশানে কি রয়েছে? চিংড়ি, শামুক, কেঁচো এবং হাইড্রা। তো এই চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো সবার প্রথমে দেখো, এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কী জিনিস না, এই প্রকার রক্ত সংবহন তন্ত্রে কী হয়, রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যেই কিন্তু আবদ্ধ হয়ে পরিবাহিত হয়, দেহ গহ্বরে মুক্ত হয় না, কোনো কোলাকোষের সংস্পর্শে আসে না। ঠিক আছে, এই প্রকার রক্তবাহে তাহলে কী হচ্ছে না, রক্তটা হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যেই আবদ্ধ অবস্থায় পরিবাহিত হচ্ছে, কোনো কোলাকোষের সংস্পর্শে আসছে না। ঠিক আছে, এটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তো কাদের দেহে দেখা যায় এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র? মনে রাখবে, মানুষের দেহে দেখা যায়। ঠিক আছে, মানুষ সহ যেসব মেরুদণ্ডী প্রাণী রয়েছে তাদের দেহে দেখা যায়, এবং অ্যানেলিডা পর্বভুক্ত কিছু অমেরুদণ্ডী প্রাণীর দেহে দেখা যায়। কি বললাম? অ্যানেলিডা পর্বভুক্ত, অ্যানেলিডা পর্বের যেসব প্রাণী রয়েছে অমেরুদণ্ডী, সেই সব প্রাণীর দেহ কিন্তু দেখা যায়। তাহলে এবার তোমরা আমাকে বলো, এই অপশানে কোনটা অ্যানেলিডা পর্বের প্রাণী? দেখো, অপশানে কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী, তাহলে কেঁচোর দেহে কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে। ঠিক আছে, তাই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষায় এক্সাম্পলগুলো জানতে চাইবে। তাহলে মানুষ সহ মেরুদণ্ডী প্রাণী যারা রয়েছে তাদের দেহে এবং কিছু অ্যানেলিডা পর্বের অমেরুদণ্ডী প্রাণীদের দেহে কিন্তু এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। ঠিক আছে, এবার আসছে আমি মুক্ত রক্ত সংবহন তন্ত্র। তাহলে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের দেহে দেখা যাবে? খুব ভালো করে মনে রাখবে, কবজি শ্রেণীর যে প্রাণীরা রয়েছে, কবজি শ্রেণীর প্রাণীদের দেহে, চিংড়ি, ঠিক আছে, চিংড়ির দেহে দেখা যাবে, কাঁকড়ার দেহে দেখা যাবে। এছাড়া তুমি আর কি পাবে? পতঙ্গ শ্রেণীর প্রাণী, আরশোলা, ঠিক আছে, প্রজাপতি, মশা, এদের দেহেও কিন্তু তুমি এই মুক্ত রক্ত সংবহন তন্ত্র পাবে। এগুলো কিন্তু সব কিন্তু মুক্ত রক্ত সংবহন তন্ত্রের এক্সাম্পল। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেককে বলবো খুব ভালো করে কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন পাওয়া যায়? দেখো এখানে অপশানগুলো কিন্তু ভুল আছে। তো হিমোসায়ানিন পাওয়া যায়, মনে রাখবে কোথায় পাওয়া যায় হিমোসায়ানিন? হিমোসায়ানিন কিন্তু চিংড়ি, শামুক, কাঁকড়া এদের রক্তে হিমোসায়ানিন পাওয়া যায়। তো এখানে কিন্তু অপশানে কোনোটাই নেই। ঠিক আছে, তো এখানে প্রশ্নটা একটু অপশান দেওয়াতে ভুল হয়েছে। তাহলে মনে রাখবে কেঁচো, এই কেঁচোর দেহে কিন্তু মনে রাখবে হিমোগ্লোবিন থাকে। এখান থেকে একটা প্রশ্ন আসে, কেঁচোর দেহেও কিন্তু হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, তো এই হিমোগ্লোবিনটা কেঁচোর দেহে কোথায় থাকে? মনে রাখবে রক্তরসে থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে মানব দেহে কি পরিমাণ রক্ত পাওয়া যায়? 1 থেকে 2 লিটার, 2 থেকে 3 লিটার, 4 থেকে 5 লিটার, 8 থেকে 10 লিটার। মনে রাখবে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন, রক্তের রং লাল হয় কোনটির জন্য? হিমোসায়ানিন, হিমোগ্লোবিন, ফসফরাস, রক্তকণিকা। তো কী হবে সঠিক উত্তর? দেখো হিমোসায়ানের জন্য কিন্তু রক্তের রং নীল হয়। ঠিক আছে, আর হিমোগ্লোবিনের জন্য কিন্তু রক্তের রং লাল হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। চিংড়ি, কাঁকড়া, শামুকের রক্ত নীলাভ হয় কিসের জন্য? চিংড়ি, কাঁকড়া, শামুকের রক্ত নীলাভ হয় কিসের জন্য? একটু আগেই তোমাদের বললাম, কী হবে সঠিক উত্তর? অপশান এ, হিমোসায়ানিন। ঠিক আছে, হিমোসায়ানিন থাকে বলে এদের রক্ত কিন্তু নীলাভ হয়। ক্লিয়ার? আর এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে, চিংড়ি, কাঁকড়া, শামুকের দেহে কিন্তু হিমোসায়ানিন থাকছে। পরের প্রশ্ন বলছে হিমোগ্লোবিনের প্রধান খনিজ উপাদান কোনটা? লোহা, তামা, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। তোমরা বলো হিমোগ্লোবিনের প্রধান কোনটা হবে খনিজ উপাদান? মনে রাখবে প্রধান হয়ে যাবে কিন্তু অপশান এ, লোহা। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। কোনো প্রাণীর পূর্ণাঙ্গ লোহিত কণিকা নিউক্লিয়াস বিহীন, মানে কোন প্রাণীর পূর্ণাঙ্গ লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন? ঠিক আছে, বানর, হাতি, ব্যাঙ, মানুষ। কোনটা সঠিক উত্তর হবে? অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক উত্তর, মানুষের। ঠিক আছে, লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে কি বলেছে?
নেক্সট প্রশ্নে বলেছে কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে? মানুষ, ব্যাঙ, কাঁকড়া এবং অপশন ডিতে বলছে সাপ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর, সাপের দেহে। পরের প্রশ্ন কি বলছে দেখো, আরসিবি এর পুরো নাম কি? এটা আরবিসি হবে। ঠিক আছে, এটা আরবিসি হবে, এটা আরসিবি নয়, এটা আরবিসি। ঠিক আছে, কী হবে পুরো নামটা? এর পুরো নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসেল। ঠিক আছে, মানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে প্রতি ঘন মিলিমিটার রক্তে, ঠিক আছে, লোহিত রক্তকণিকার পরিমাণ কত? 50,000, 50 লক্ষ, 50 কোটি এবং অপশন দিতে রয়েছে কোনোটাই নয়। কী হবে সঠিক উত্তর? 17 নম্বর প্রশ্নের অপশন বি। ঠিক আছে, মানে মনে রাখবে প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের পরিমাণ থাকে 45 থেকে কিন্তু 50 লাখ। ঠিক আছে, এর মধ্যে কিন্তু পরীক্ষায় অপশন থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। আচ্ছা ঠিক আছে, এবার অণুচক্রিকার পরিমাণটা জেনে নাও। অণুচক্রিকা এটা গেল কিন্তু আরবিসি। ঠিক আছে, অণুচক্রিকার পরিমাণ কত? অণুচক্রিকার পরিমাণ হচ্ছে 2.5 থেকে 5 লাখ। এটা গেল অণুচক্রিকার পরিমাণ। ঠিক আছে, আর শ্বেত রক্তকণিকা বললে মনে রাখবে 5 থেকে 10,000। পরের প্রশ্নে রয়েছে দেখো, প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? কি বললাম একটু আগেই? 5 থেকে 10,000। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এটা গেল 18 নম্বর প্রশ্ন। এবার 19 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কোন প্রকার রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে? শ্বেত কণিকা, লোহিত কণিকা, অণুচক্রিকা এবং অপশন দিতে বলছে কোনোটিই নয়। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের অপশন বি। ঠিক আছে, লোহিত কণিকা। ঠিক আছে, লোহিত কণিকা কিন্তু এই শ্বাসবায়ু পরিবহন করে। এই একটা এক্সাম্পল কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, কি বললাম? লোহিত কণিকা। দেখো লোহিত কণিকার কাজ কি কি রয়েছে। দেখো লোহিত কণিকা থেকে তোমাদের দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন বলে রাখি, একটু মাথায় ঢুকিয়ে নাও প্রত্যেকে। লোহিত রক্তকণিকা যখন ভ্রূণ থাকে বা ঠিক আছে, যখন ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা কিন্তু কোথা থেকে উৎপন্ন হয়, যদি পরীক্ষায় প্রশ্ন জানতে চাই যে লোহিত রক্তকণিকা ভ্রূণ অবস্থায় কোথা থেকে উৎপন্ন হয়, নর্মালি লোহিত রক্তকণিকা কিন্তু অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় নর্মালি। ঠিক আছে, তোমার আমার কিন্তু এখন এই যে আমরা পড়াশোনা করছি, আমাদের কিন্তু লোহিত রক্তকণিকা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। কিন্তু আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় এটা যদি পরীক্ষায় জানতে চাই, তখন কিন্তু এক্সাম্পলে অস্থিমজ্জাও থাকবে অপশানেতে, তখন কিন্তু অস্থিমজ্জা কিন্তু অ্যান্সার হবে না। তখন অ্যান্সার হয়ে যাবে কি? যকৃৎ ও প্লীহা। কি বললাম? যকৃৎ ও প্লীহা। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্নটা দেয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা লোহিত রক্তকণিকা রিলেটেড। যে লোহিত রক্তকণিকা এমনি মানুষদের, পরিণত মানুষদের অস্থিমজ্জা থেকে, মানে জন্মের পর থেকেই অস্থিমজ্জা থেকে কিন্তু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, কিন্তু ভ্রূণ অবস্থায় যকৃৎ ও প্লীহা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা গেল কোথা থেকে উৎপন্ন হয়, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো এই লোহিত রক্তকণিকার কাজ কি? এই যে শ্বাসবায়ু পরিবহন করা বললাম, মানে O2 ও CO2 বহন করা কিন্তু এই লোহিত রক্তকণিকার কাজ, CO2 বহন। ঠিক আছে, এটা বহন করা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। আর অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা। কি বললাম? অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা কিন্তু লোহিত রক্তকণিকার কাজ। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আরেকটা নাম রয়েছে, এটা মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু এটাও দিয়ে দিতে পারে, এরিথ্রোসাইট। তখন ঘাবড়ে ফেলো না, এরিথ্রোসাইট মানে কিন্তু লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, এরিথ্রোসাইট। ঠিক আছে, আর এদের আয়ুটা অনেক সময় পরীক্ষা জানতে চাই, মনে রাখবে 120 দিন। ব্যাস, এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। আর যেটা বললাম লোহিত কণিকার প্রধান যে আরবিসি এর মানে হিমোগ্লোবিনের যে একটা প্রধান উপাদান, প্রধান কোন যৌগটা, এই জিনিসগুলো এখান থেকে পড়লেই হয়ে যাবে। তো তোমাদের আমি তো প্রশ্ন রেখেছি আরও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে কোন প্রকার রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগ জীবাণুদের ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা এবং অপশান ডিতে আছে সিরাম। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হলো? অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা কোনটা? রক্ত তঞ্চনে কোন শ্বেত রক্তকণিকা সাহায্য করে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা এবং অপশান দিতে বলছে অ্যালবুমিন। তাহলে কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে? অপশান সি, অণুচক্রিকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। দেখো একটু আগে তোমাদের বললাম লোহিত রক্তকণিকা আয়ু কত দিন? দেখো 120 দিন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী
কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করে? কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করে? দেখো প্রত্যেকে নিশ্চয় জানো, বলো কোনটা অ্যান্সার হবে। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কিন্তু এই রক্তের শ্রেণীবিভাগ করে। এই যে এবিও শ্রেণীবিভাগ, এটা কিন্তু বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার করে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে? 5 থেকে 7 মিনিট, 4 থেকে 10 মিনিট, 3 থেকে 8 মিনিট এবং অপশান দিতে বলছে 1 থেকে 2 মিনিট। তো সঠিক উত্তর কী হবে 24 নম্বর প্রশ্নের? অপশান সি, 3 থেকে 8 মিনিট। পরের প্রশ্নে, রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? প্রত্যেকে নিশ্চয় জানো। কী হবে সঠিক উত্তর? অপশান বি, স্ফিগমোম্যানোমিটার। ঠিক আছে, এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও ল্যাক্টোমিটারের কাজ কি, ব্যারোমিটারের কাজ কি, আর ক্রোনোমিটারের কাজ কি। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। যারা ক্লাসটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করা চাই এবং ক্লাসটাকে লাইক করা চাই। তোমরা ক্লাসগুলো দেখছো কিন্তু ক্লাসগুলো লাইক করছো না, কিসের ভাই এত কিপটেমি? তোমাদের জন্য তো আমরা ক্লাসগুলো নিয়ে আসছি। তো প্রত্যেকটা ভাই বোনকে বলবো ক্লাসগুলোকে লাইক করার জন্য। ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ক্লাসগুলিকে শেয়ার করো। ব্যাস, এতটুকু সহযোগিতা তোমরা করতে পারছো না? তোমাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে আসছি, এটুকু তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি। চলো পরের প্রশ্নে। বলছে একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃদগতি বা হৃদস্পন্দন মিনিটে কতবার? মানে প্রাপ্তবয়স্ক লোকের হৃদস্পন্দনের হার মিনিটে কত, এটা প্রশ্নে জানতে চেয়েছে, তাই তো? তো কী হবে সঠিক উত্তর? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 72 বার। ঠিক আছে, স্বাভাবিকটা 72 থেকে 80 ধরা হয়, ঠিক আছে, 72টা ধরবে। নেক্সট দেখো, ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীর থাকে? একটু আগেই বলেছি কিন্তু, ব্যাঙ, মানুষ, মাছ, পাখি। কি হবে? অপশান সি, মাছ। কেননা এদের হৃৎপিণ্ডে সবসময় দূষিত রক্ত সরবরাহিত হয়, সেই জন্য এদের হৃৎপিণ্ডের নাম হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। নেক্সট দেখো, বলছে কেঁচোর হৃৎপিণ্ডের সংখ্যা কয়টি? 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া। কী হবে সঠিক উত্তর? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 4 জোড়া। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলছে দেখো, দেখো মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোন প্রাণীতে দেখা যায়? একটু আগে তোমাদের আমি এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি। কী হবে সঠিক উত্তর বলো? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, চিংড়ি। এর দেহে কিন্তু মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। পরের প্রশ্নে, রক্ততঞ্চনে সাহায্য করে কোন প্রকার উৎসেচক? কোন নিচে 4টে উৎসেচকের মধ্যে কোন উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে? অ্যামাইলেজ, লাইপেজ, থ্রম্বোকাইনেজ, সুক্রেজ। কী হবে সঠিক উত্তর? অপশান সি হবে, থ্রম্বোকাইনেজ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে শীতল শ্রোণিত বিশিষ্ট প্রাণী কোনটা? মানে কাদের রক্ত শীতল হয়? বাদুড়, গিরগিটি, পায়রা, মানুষ। ঠিক আছে, কী হবে সঠিক উত্তর? অপশান বি, গিরগিটি। পরের প্রশ্ন দেখো, বলছে ব্যাঙের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 4 নম্বর প্রশ্নে সঠিক উত্তর কী হবে? অপশান এ, ঠিক আছে, 3টে প্রকোষ্ঠ থাকে ব্যাঙের হৃৎপিণ্ডে। পরের প্রশ্ন, লাল রক্ত বিশিষ্ট কোন প্রাণীর লোহিত রক্তকণিকা নেই? ঠিক আছে, লোহিত রক্তকণিকা নেই। ব্যাঙ, মানুষ, কেঁচো এবং অপশান দিতে আছে খরগোশ। কী হবে সঠিক উত্তর? 5 নম্বর প্রশ্নের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেঁচো। ঠিক আছে, রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটা? ভিটামিন এ, ডি, ই, কে এর মধ্যে এই 4টে ভিটামিনের মধ্যে কোনটা রক্ততঞ্চনে সাহায্য করে? মনে রাখবে ভিটামিন কে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোনটি রক্তের ফ্যাট? অ্যালবুমিন, কোলেস্টেরল, গ্লুকোজ, ইউরিয়া। তো কী হবে সঠিক উত্তর 7 নম্বর প্রশ্নের? অপশান বি, কোলেস্টেরল। পরের প্রশ্ন দেখো, এটা প্রত্যেকেই পারবে। মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? এটার বলার কিচ্ছু নেই, অপশান সি, 4টে। চলো পরের প্রশ্ন। বলছে হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, প্লুরা, কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর? অপশান এ, পেরিকার্ডিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, বলছে উদ্ভিদের দেহে জল সংবাহিত হয় কোন কলার মাধ্যমে? ফ্লোয়েম, জাইলেম, মেসোফিল এবং অপশান দিতে আছে কোনোটি নয়। তো কী হবে সঠিক উত্তর 10 নম্বর প্রশ্নের? অপশান বি, জাইলেম। ঠিক আছে, এবার বলছে দেখো তাহলে খাদ্যদ্রব্য সংবাহিত হয় কোন কলার মাধ্যমে? জলটা সংবাহিত হলো জাইলেম কলার মাধ্যমে, তাহলে খাদ্যদ্রব্য কার মাধ্যমে হয়? কী হবে? অপশান এ, ফ্লোয়েম। ঠিক আছে, এই জাইলেম ফ্লোয়েমের কাজটা কিন্তু ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট প্রশ্নে। উদ্ভিদ দেহে অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে নির্গত হয়? সালোক সংশ্লেষ, বাষ্পমোচন, শ্বসন এবং অপশান দিতে রয়েছে বাষ্পীভবন।
কী হবে সঠিক উত্তর? অপশান সি, বাষ্পমোচন। ঠিক আছে, বাষ্পমোচনকে এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া কোন বিজ্ঞানী বলেছেন? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া কোন বিজ্ঞানী বলেছেন? কমেন্ট করে জানাবে, কমেন্ট করবে। ঠিক আছে, কোন বিজ্ঞানী বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া বলেছেন? ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। জাইলেমের জীবিত অংশটির নাম কি? ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, বাকি সব কিন্তু মৃত। উদ্ভিদ কোন কলার মাধ্যমে রসের উৎসোধ প্রক্রিয়াটি করে? ফ্লোয়েম কলা, জাইলেম কলা, মেসোফিল কলা এবং যোগ কলা। তো কোনটা হবে সঠিক উত্তর? অপশান বি, জাইলেম কলা। নিম্নের কোন উদ্ভিদের নিম্নমুখী সংবহনের সঙ্গে সম্পর্কযুক্ত? কোন উদ্ভিদের অঙ্গের আর কি? ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, সিবনল। ঠিক আছে, তো কী হবে সঠিক উত্তর? অপশান ডি, সিবনল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। উদ্ভিদ দেহে সংবহন প্রক্রিয়াকে কি বলা হয়? পরিবহন বা ট্রান্সলোকেশন, পরিচলন, ট্রান্সপিরেশন, বাষ্পমোচন। কী হবে সঠিক উত্তর? অপশান এ, পরিবহন বা ট্রান্সলোকেশন। উদ্ভিদের মূলরোম কোন প্রক্রিয়ায় মাটি থেকে জল শোষণ করে? উদ্ভিদের মূলরোম কোন প্রক্রিয়ায় মাটি থেকে জল শোষণ করে? বহি অভিস্রবণ, অন্ত অভিস্রবণ, কোষান্তর অভিস্রবণ এবং অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? অপশান বি, অন্ত অভিস্রবণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটা ছিল দেখো মূলরোম মাটি থেকে জল শোষণ করছে, এটা দেখো দিয়েছে মূলরোম মাটি থেকে খনিজ লবণ শোষণ করে কোন পদ্ধতিতে? ঠিক আছে, দেখো তাহলে কী হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সক্রিয় শোষণ। উদ্ভিদের কোন কলাকে ঊর্ধ্বমুখী সংবহন কলা বলে? কোন কলাকে ঊর্ধ্বমুখী সংবহন কলা বলে? জাইলেম, ফ্লোয়েম, মেসোফিল এবং অপশান দিতে আছে সবকটি। তো কী হবে সঠিক উত্তর? অপশান এ, জাইলেম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। নিম্নের কোনটি বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে থাকে না? বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে থাকে না কোনটি? ধমনী, জালক, ল্যাকুনা, শিরা। সঠিক উত্তর কী হবে 20 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটা মনে রাখবে, একটু তোমাদের তখন বলা হয়নি বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে যেমন এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, ঠিক তেমনই দেখো মনে রাখতে হবে কি, যে এখানে রক্তবাহ হিসেবে প্রাণীদের ধমনী থাকছে, ঠিক আছে, ধমনী থাকছে, শিরা থাকছে এবং রক্তজালক থাকছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে। এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবে। এই যে প্রশ্ন ট্যাব তোমরা দেখতে পেলে, নিচের কোনটি বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে থাকে না, এরকম প্রশ্ন দেখে এই জিনিসটা দিয়ে দেবে। এই জিনিসটা ভালো করে দেখে রাখবে, ধমনী, শিরা এবং রক্তজালক। ঠিক আছে, এগুলো কিন্তু রক্তবাহ হিসাবে এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে উপস্থিত থাকে। ঠিক আছে, আর মুক্তর ক্ষেত্রে মনে রাখবে, ঠিক আছে, মুক্ত রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে মনে রাখবে যেখানে ধমনী থাকলেও ঠিক আছে, এই শিরা এবং রক্তজালক এরা কিন্তু থাকে না। এটা কিন্তু একটু মনে রাখবে, এটা কিন্তু ডিফারেন্স বদ্ধর সাথে মুক্তের। ঠিক আছে, শিরাও থাকে না, রক্তজালকও থাকে না। ঠিক আছে, আর বদ্ধের ক্ষেত্রে তিনটেই থাকে, কিন্তু মুক্তের ক্ষেত্রে ধমনী থাকে, শিরা, রক্তজালক থাকে না। ক্লিয়ার? একটু নোট করে নাও প্রত্যেকে। চলো পরের প্রশ্নে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগের লক্ষণ দেখা যায়? রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে কোন রোগের লক্ষণ দেখা যায়? অ্যানিমিয়া, মধুমেহ, লিউকোমিয়া এবং অপশান দিতে আছে পারপুরা। তো কী হবে সঠিক উত্তর? অপশান এ, অ্যানিমিয়া। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে রক্তে শ্বেতকণিকার সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পেলে কোন অবস্থার সৃষ্টি হয়? রক্তে যদি শ্বেতকণিকার সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পায়, অ্যানিমিয়া, লিউকোমিয়া, পারপুরা এবং অপশান দিতে রয়েছে সবকটি। তো কী হবে সঠিক উত্তর? অপশান বি, লিউকোমিয়া। ঠিক আছে, পরের প্রশ্নে ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে কি বলে? প্লাজমা, সিরাম, থ্রম্বাস, কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর 23 নম্বর প্রশ্নের? অপশান এ, প্লাজমা। চলো পরের প্রশ্নে। রক্তবাহের ভিতরে রক্ত জমাট বাঁধাকে কি বলে? রক্তবাহের মধ্যে যে রক্ত জমাট বাঁধছে এটাকে কি বলে? ফাইব্রিন, থ্রম্বোসিস, হিমোলাইসিস এবং অপশান দিতে রয়েছে কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর 24 নম্বর প্রশ্নের? অপশান বি, থ্রম্বোসিস। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে হৃৎপিণ্ডের সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের অন্তর্ফলকে কি বলে?
পালস প্রেসার, এটা প্লাস নয়, এটা পালস, ঠিক আছে, পালস প্রেসার, মিন প্রেসার, স্ফিগমোম্যানোমিটার এবং অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়, মানে এটা হবে পালস প্রেসার। ঠিক আছে, এই যে আমরা বলি প্রেসার 100, ধরো আমি বললাম নর্মাল প্রেসার তো 120/80, তো মনে রাখবে এটা হচ্ছে সিস্টোলিক, এটা হচ্ছে ডায়াস্টোলিক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। রক্তের লোহিত রক্তকণিকাগুলি পিণ্ড বা দলাতে রূপান্তরিত হলে কি ঘটে? থ্রম্বোসিস, অ্যাগ্লুটিনেশন, ফাইব্রিন এবং অপশন এতে রয়েছে কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর? অপশন বি, অ্যাগ্লুটিনেশন। নিচের কোনটি রক্ততঞ্চন বিরোধী পদার্থ? প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম, হেপারিন, থ্রম্বোপ্লাস্টিন। কোনটা রক্ততঞ্চন বিরোধী পদার্থ? কী হবে সঠিক উত্তর? অপশন সি, হেপারিন। ক্ষতস্থানের ভাঙা অণুচক্রিকা থেকে নিঃসৃত কোন উৎসেচক রক্ততঞ্চনের জন্য দায়ী? থ্রম্বোপ্লাস্টিন, হেপারিন, হিস্টামিন, প্রোথ্রম্বিন। কোনটা হবে সঠিক উত্তর 28 নম্বর প্রশ্নের? অপশান এ, থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, যেটা রক্ততঞ্চনের জন্য দায়ী। পরের প্রশ্ন, প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার পরিমাণ কত থাকে? দেখো আমি তোমাদের একটু আগেই বলে দিয়েছি কী হবে সঠিক উত্তর অণুচক্রিকার পরিমাণ। অপশান কী হবে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? অপশান কত হবে? অপশান বি হবে। ঠিক আছে, 2.5 থেকে 5 লক্ষ। চলো পরের প্রশ্ন, পরিণত, এটা বাদ দেওয়া এই প্রশ্নটা। কোন শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি উৎপাদন করে দেহের প্রতিরক্ষার কাজে নিযুক্ত থাকে? কোন শ্বেত রক্তকণিকা তাহলে অ্যান্টিবডি উৎপন্ন করে জানতে চেয়েছে, তো বলো কোন শ্বেত রক্তকণিকার কাজ অ্যান্টিবডি উৎপন্ন করা? শ্বেত রক্তকণিকার কাজগুলো নিশ্চয়ই প্রত্যেকে মনে রেখেছো, তো আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই করতে পারবে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, লিম্ফোসাইট। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে লঘু সারক দ্রবণে লোহিত কণিকা ফুলে ওঠে, ঠিক আছে, হিমোগ্লোবিন নির্গত হয়ে যাওয়াকে কি বলে? ঠিক আছে, লঘু সারক দ্রবণে এই যে হিমোগ্লোবিনটা ফুলে ওঠে, এটাকে কি বলে? হিমোলাইসিস, থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোসিস এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হিমোলাইসিস। ঠিক আছে, এটা কী হবে সঠিক উত্তর? অপশান এ। তো কী হয় দেখো হিমোলাইসিস প্রক্রিয়াটাই, লোহিত রক্তকণিকা যখন কোষের প্রোটোপ্লাজম অপেক্ষা কম ঘনত্বের দ্রবণে অবস্থান করে, ঠিক আছে, তখন কি হয় এর মধ্যে জলটা প্রবেশ করায় লোহিত রক্তকণিকাগুলি ফুলে ওঠে এবং এর থেকে হিমোগ্লোবিনটা নির্গত হয়। ওই ব্যাপারটা দেখো বলেছে যে লঘু সারক দ্রবণে লোহিত রক্তকণিকা ফুলে ওঠে, ফুলে ওঠে কী হয় হিমোগ্লোবিনটা নির্গত হয়ে যায়। এই ঘটনাটাকে কি বলে? মনে রাখবে এই ঘটনাটাকে বলা হচ্ছে কিন্তু হিমোলাইসিস। ঠিক আছে, দেখো লঘু সারক দ্রবণ মানে কি? প্রোটোপ্লাজমে একটা ঘনত্ব রয়েছে, তো এই প্রোটোপ্লাজমের ঘনত্ব থেকে যখন এই হিমোগ্লোবিনটা কোনো একটা কম ঘনত্বের দ্রবণে অবস্থান করছে তখন কি হচ্ছে তার মধ্যে জলটা প্রবেশ করছে, এর ফলে কি হচ্ছে লোহিত রক্তকণিকাগুলো ফুলে উঠছে। ঠিক আছে, ফুলে ওঠে হিমোগ্লোবিনটা নির্গত হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে হিমোলাইসিস। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্নে। বলছে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোথায়? লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ, লাল অস্থিমজ্জার মায়োলোব্লাস্ট কোষ, লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষ এবং অপশান দিতে বলছে সবকটি। তো কী হবে সঠিক উত্তর? অপশান বি, মায়োলোব্লাস্ট কোষ। ঠিক আছে, লাল অস্থিমজ্জার মায়োলোব্লাস্ট কোষ থেকে কিন্তু এই হিমোগ্লোবিনটা মানে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থলটা কিন্তু ওইটা। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। বলছে রক্তকণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়? অস্থিমজ্জায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। যকৃত প্লীহায়, পাকস্থলিতে এবং অপশান দিতে বলছে বৃক্কে। কী হবে সঠিক উত্তর? মনে রাখবে অপশান বি, যকৃত প্লীহায় কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। পরের প্রশ্ন দেখো, কোন বিজাতীয় প্রোটিনের বিরুদ্ধে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার পদ্ধতিকে কোনো বিজাতীয় প্রোটিনের বিরুদ্ধে দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থার পদ্ধতি তাকে কি বলা হয়? 7 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, অনাক্রমতা বা ইমিউনিটি। পরের প্রশ্ন, দ্বিচক্রী হৃৎপিণ্ড কাদের দেখা যায়? স্তন্যপায়ী প্রাণীদের, মাছের, উভচর প্রাণীদের, সরীসৃপদের। কী হবে সঠিক উত্তর 8 নম্বর প্রশ্নের? অপশান এ। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণীদের। পরের প্রশ্ন কি বলছে দেখো, মিশ্র হৃৎপিণ্ড বলা হয় কোন শ্রেণীর প্রাণীদের? এটা কি হবে সঠিক উত্তর 9 নম্বর প্রশ্নের? অপশান বি হবে। ঠিক আছে, উভচর এবং সরীসৃপ শ্রেণী, এদের হচ্ছে মিশ্র হৃৎপিণ্ড।
পরের প্রশ্ন, মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি কোনটা? এটা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। কী হবে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? অপশান এ প্লীহা। এটা হচ্ছে মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি। ক্লিয়ার? পরের প্রশ্ন, যে শিরা দেহস্থকোণ জালক থেকে উৎপন্ন হয়ে সরাসরি হৃৎপিণ্ডে মিলিত হয় তাকে কি বলে? পোর্টাল শিরা, ফুসফুসীয় শিরা, সিস্টেমিক শিরা এবং অপশান ডিতে রয়েছে সবকটি। কী হবে সঠিক উত্তর? অপশান সি সিস্টেমিক শিরা। এরা কী হয়? সরাসরি দেহস্থকোণ জালক থেকে উৎপন্ন হয়ে সরাসরি কিন্তু এরা হৃৎপিণ্ডে মিলিত হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, এই যে ট্রাইকাসপিড কোপাটিকা বা ত্রিপত্র কোপাটিকা কোথায় থাকে? কোথায় থাকে ট্রাইকাসপিড? 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি হৃৎপিণ্ডের দান অলিন্দ এবং দান নিলয়ের সংযোগস্থলে থাকে কিন্তু ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড, বাইকাসপিড কোথায় থাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্ধচন্দ্রাকার কোপাটিকা, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে, এদের অবস্থানগুলো কিন্তু এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে, মানব হৃৎপিণ্ডে কোন রক্তের মাধ্যমে কোন রক্তবাহের মাধ্যমে অক্সিজেন মিশ্রিত রক্ত প্রবেশ করে? ফুসফুসীয় ধমনী, মহাধমনী, করোনারি শিরা, ফুসফুসীয় শিরা। কী হবে সঠিক উত্তর 13 নম্বর প্রশ্নের? অপশান ডি ফুসফুসীয় শিরা। ঠিক আছে, কে প্রথম মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন? হার্ভে, প্যাভলভ, স্টিফেন হেলস, ডিকসন ও জলি। কী হবে সঠিক উত্তর? অপশান এ। ঠিক আছে, বিজ্ঞানী উইলিয়াম হার্ভে প্রথম কিন্তু রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করেন। পরের প্রশ্ন, ফুসফুসীয় ধমনী দ্বারা কী ধরনের রক্ত প্রবাহ হয়? বিশুদ্ধ রক্ত, দূষিত রক্ত, মিশ্র রক্ত এবং অপশান ডিতে বলছে সবকটি। কী হবে সঠিক উত্তর? অপশান বি দূষিত রক্ত। দেখো এখানটা একটু ভালো করে মনে রাখবে, ধমনী কিন্তু সবসময় O2 যুক্ত বিশুদ্ধ রক্ত সরবরাহ করে ধমনী, কিন্তু এর এক্সেপশানটা কি? এর এক্সেপশানটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী এটা হচ্ছে এক্সেপশান, যেটা হচ্ছে CO2 যুক্ত দূষিত রক্ত সরবরাহ করে। ঠিক তেমনই শিরা হচ্ছে CO2 যুক্ত দূষিত রক্ত, আর ফুসফুসীয় শিরা হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। কীরকম প্রশ্ন আসতে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই জায়গাটা একটু ভালো করে প্রত্যেকে মনে রাখবে। চলো পরের প্রশ্ন, একটু আগেই বলছিলাম অবস্থান, বাইকাসপিড বা দ্বিপত্র কোপাটিকার অবস্থান কোথায় বলো? 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয় সংযোগস্থলে। তাহলে দান অলিন্দ ও দান নিলয়, দান অলিন্দ ও দান নিলয় কি থাকছিল এদের সংযোগস্থলে? ত্রিপত্র, তাই তো, একবার ঝালিয়ে নাও। আর বাম অলিন্দ বাম নিলয় থাকছে দ্বিপত্র বা বাইকাসপিড। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে, কোন রক্তবাহের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত বিভিন্ন ধমনীর দ্বারা সারা দেহে ছড়িয়ে পড়ে? ঠিক আছে, ফুসফুসীয় ধমনী, মহাধমনী, করোনারি শিরা এবং অপশান দিতে বলছে কোনোটি নয়। কী হবে? অপশান বি মহাধমনী। ঠিক আছে, মহাধমনীর কাজ হচ্ছে এটা। পরের প্রশ্নে বলছে হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? সিস্টোল, ডায়াস্টোল, হৃদচক্র, হৃদস্পন্দন। কী হবে সঠিক উত্তর? হৃৎপিণ্ডের সংকোচন হচ্ছে সিস্টোল। ঠিক আছে, আর হৃৎপিণ্ডের প্রসারণ তাহলে কী হবে বলো? প্রসারণ হয়ে যাবে অপশান বি ডায়াস্টোল। পরের প্রশ্নে দেখো বলছে হৃৎপিণ্ডের সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের গাণিতিক গড়কে কি বলা হচ্ছে? পালস প্রেসার, না মিন প্রেসার, না রুট প্রেসার, না কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর 21 নম্বর প্রশ্নের? অপশান বি মিন প্রেসার। এদের অন্তর্ফলটা বললে কিন্তু পালস প্রেসার হতো, কিন্তু এখানে বলছে সিস্টোলিক প্রেসার ও ডায়াস্টোলিক প্রেসারের গাণিতিক গড়, ঠিক আছে, সেটা হয়ে যাবে মিন প্রেসার। ঠিক আছে, পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের প্রতি স্পন্দনে প্রতি নিলয় থেকে যে পরিমাণ রক্ত এই রক্ত সংবহনতন্ত্রে প্রেরিত হয় তাকে কি বলে? কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক বিট, কার্ডিয়াক আউটপুট এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? অপশান সি কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলছে দেখো, হৃৎপেশি থেকে দূষিত রক্ত যে ছিদ্রপথে হৃৎপিণ্ডের নিলয়ে ফিরে আসে তাকে কি বলে? হৃৎপেশি থেকে দূষিত রক্ত যে ছিদ্রপথে হৃৎপিণ্ডের নিলয়ে ফিরে আসে তাকে কি বলে? অ্যাওর্টিক কোপাটিকা, করোনারি সাইনাস, পালমোনারি কোপাটিকা এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি করোনারি সাইনাস। ঠিক আছে, চলো পরের প্রশ্নে, হৃদধ্বনি শোনার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? পেরিস্কোপ, হরোস্কোপ, স্টেথোস্কোপ, সবকটি। কী হবে সঠিক উত্তর? প্রত্যেকেই পারবে এটা,
24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্টেথোস্কোপ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে কি বলে? হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট ফেলিওর, করোনারি থ্রম্বোসিস। তো কী হবে সঠিক নম্বর? 25 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক হলে কী হয় দেখো, যে করোনারি রক্তনালিকা রয়েছে সেখানে রক্তটা জমাট বেঁধে যায়, ঠিক আছে, সেই জন্য হার্ট অ্যাটাক হয়। পরের প্রশ্নে কি বলছে দেখো, গুরু মস্তিষ্কে রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে কি হয়? সেরিব্রাল থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিস, রেনাল থ্রম্বোসিস এবং অপশান ডিতে রয়েছে পোর্টাল থ্রম্বোসিস। কী হবে সঠিক উত্তর 26 নম্বর প্রশ্নের? অপশান এ সেরিব্রাল থ্রম্বোসিস। ঠিক আছে, পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কোথায় সেমিলিউনার ভালভ থাকে? ঠিক আছে, কোথায় সেমিলিউনার ভালভ থাকে? এই সেমিলিউনার ভালভের বাংলা নামটা কি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, কী হবে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? অপশান সি বাম নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে থাকে এই সেমিলিউনার ভালভ। ঠিক আছে, পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের ওজন কত? 28। কী হবে সঠিক উত্তর 28 নম্বর প্রশ্নের? অপশান বি 330 গ্রাম। নেক্সট প্রশ্ন দেখো, আরশোলার হৃৎপিণ্ডটি কটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আরশোলার হৃৎপিণ্ড 13টি প্রকোষ্ঠ থেকে আরশোলার হৃৎপিণ্ডে। চলো পরের প্রশ্ন, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন? বাষ্পমোচন রোধ করার জন্য, বাষ্পমোচন বৃদ্ধির জন্য, সারক সংশ্লেষ বাড়াবার জন্য, শ্বাসকার্য বৃদ্ধির জন্য। কী হবে সঠিক উত্তর? অপশান এ বাষ্পমোচনটা রোধ করার জন্য। ঠিক আছে, জলের তো সমস্যা ক্যাকটাসের, তো জলের সমস্যা যদি আরও বাষ্পমোচন হয়ে যায়, যদি অতিরিক্ত জলটা বেরিয়ে যায় তাহলে এর বাঁচার সমস্যা হয়ে যাবে, সেই জন্য এর পাতাটা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, কি কারণ? বাষ্পমোচনটা রোধ করার জন্য। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের 90টির মতো প্রশ্ন। এরপর আরও কিছু প্রশ্ন তোমাদেরকে আমি একটু ডিসকাশন করে দেব। দেখো, মনে রাখবে তোমরা এসএ নোড, হৃৎপিণ্ডে একটা সংযোগী কলা এসএ নোড, এই এসএ নোডকে মনে রাখবে বলা হয় হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড। কি বললাম? এটাকে বলা হচ্ছে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড। এটা কিন্তু এসএ নোডকে বলা হচ্ছে। ঠিক আছে, কি বললাম? হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড, মানে হার্ট উইথিন হার্ট। যেগুলো এক্সট্রা তোমাদের লিখে রাখছি, একটু ভালো করে লিখে রাখো প্রত্যেকে। এবার পরীক্ষার প্রশ্ন এলো, কোন নোডকে রিজার্ভ পেসমেকার বলে? রিজার্ভ পেসমেকার মনে রাখবে এভি নোড। স্বাভাবিক পেসমেকার বললে এসএ নোড। ঠিক আছে, যে স্বাভাবিক বলতো এসএ নোড, রিজার্ভ পেসমেকার বললে এভি নোড। এসএ নোডের যদি কোনো খামতি দেখা যায় তখন এই রিজার্ভ পেসমেকার হিসাবে এভি নোড কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে, এবার দেখো, এবার যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হলো এই যে লোহিত রক্তকণিকার সংখ্যা, লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা। ঠিক আছে, আরবিসিএ কাউন্ট কোন যন্ত্রের সাহায্যে করা যায়? মনে রাখবে যন্ত্রটা হচ্ছে হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার। ঠিক আছে, আরবিসি কাউন্ট হয় হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, আর সায়ানোসিস বা নীলব্যাধি এটা কি হয় না, এখানে রক্তে বিজারিত হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100 ml 5 গ্রামের বেশি হয়ে গেলে দেহত্বক বা মিউকাসটা কি হয়? নীলবর্ণ ধারণ করে, মানে ঠোঁট, হাত, পা, নাক, কান, গলা প্রভৃতি কিন্তু নীলবর্ণ হয়ে যায়। ঠিক আছে, এটা বলা হচ্ছে সায়ানোসিস। ঠিক আছে, এবার দেখো কিছু কৃত্রিম রক্ততঞ্চন রোধক পদার্থ। ঠিক আছে, প্রথমে আমরা জেনে নেব স্বাভাবিকগুলো। স্বাভাবিক কি কি রয়েছে রক্ততঞ্চন রোধক পদার্থ? স্বাভাবিক হচ্ছে হেপারিন, ঠিক আছে, এবং হচ্ছে হিরুডিন। এই মনে রাখবে হিরুডিন যোগ থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, এগুলো গেল স্বাভাবিক রক্ততঞ্চন রোধক পদার্থ। এবার যদি কৃত্রিম বলে, এগুলো তোমাদের প্রশ্নে আলোচনা করা হয়নি তাই তোমাদের আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, একটু প্রত্যেকে ভালো করে শুনে নাও। কৃত্রিম অ্যান্টিকোয়াগুলেন্ট, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট।
ঠিক আছে, সোডিয়াম অক্সালেটও হবে, সোডিয়াম অক্সালেটও হবে। ঠিক আছে, আর করোনারি থ্রম্বোসিসটা তোমাদের প্রশ্নেই ছিল, আর বলছি না। করোনারি থ্রম্বোসিস, সেরিব্রাল থ্রম্বোসিস, যে গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে সেরিব্রাল থ্রম্বোসিস হবে, আর হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় যদি রক্ত জমাট বাঁধে তাহলে হয়ে যাবে করোনারি থ্রম্বোসিস। ঠিক আছে, আরেকটা মনে রাখবে, যদি পরীক্ষায় এখন প্রশ্ন আসে যে ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক পদার্থ হিসাবে কি ইউজ করা হয়, মনে রাখবে সোডিয়াম সাইট্রেট। যেহেতু কৃত্রিম এটা কিন্তু ব্লাড ব্যাংকে ইউজ করা হবে, কেননা ব্লাড ব্যাংকে তো হেপারিন হিরোডিন পাবো না, তো ব্লাড ব্যাংকে আমরা সোডিয়াম সাইট্রেট ইউজ করব। আর যদি বলে রক্তেও কেন রক্তবাহের মধ্যে জমাট বাঁধে না, কেননা ওখানে হেপারিন থাকে। এই প্রশ্ন কিন্তু আমাদের নিজেদের বুদ্ধির মাধ্যমে করতে হবে, যে স্বাভাবিক মানে প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধী পদার্থ হচ্ছে হেপারিন, তাহলে রক্তবাহের মধ্যে জমাট বাঁধছে না নর্মালি, তাহলে কেন হচ্ছে সেটা নিশ্চয়ই সেখানে হেপারিন রয়েছে, সেখানে তো আমি সোডিয়াম সাইট্রেট ইউজ করতে যাব না। হেপারিন রয়েছে বলেই রক্ত কিন্তু রক্তবাহের মধ্যে জমাট বাঁধে না। এই বেসিক জায়গাগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু ক্যাচ করতে হবে খুব তাড়াতাড়ি পরীক্ষাতে। তাহলে দেখো আপাতত আর সেরকম কিছু প্রশ্ন নেই, প্রায় সমস্ত প্রশ্ন তোমাদের বলে দিয়েছি। আর হ্যাঁ, স্ট্রোক ভলিউমের পরিমাণটা মনে রাখবে। স্ট্রোক ভলিউমটা কী জিনিস? স্ট্রোক ভলিউমটা হচ্ছে প্রতি সংকোচনে একটি নিলয় বা ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ রক্ত নির্গত হয় সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। ঠিক আছে, স্ট্রোক ভলিউমের পরিমাণটা মনে রাখবে 70 ml। ঠিক আছে, আর মিনিট ভলিউমটা মনে রাখবে এই 70 ml গুণিত প্রতি মিনিটে সংকোচন হচ্ছে 72 বার, মানে 72 দিয়ে গুণ করলে দেখবে 5 লিটার আসবে। এটা হচ্ছে মিনিট ভলিউম। ঠিক আছে, মানে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত নিলয় বা ভেন্ট্রিকল থেকে নির্গত হয় প্রতি মিনিটে, আর এটা হচ্ছে প্রতি সংকোচনে। ঠিক আছে, 1 মিনিটে সংকোচন হচ্ছে 72টা। ঠিক আছে, 72টা 1 মিনিটে সংকোচন হচ্ছে, তাহলে 72টা যদি 1 মিনিটে সংকোচন হয়, প্রতি সংকোচনে 70 ml, তাহলে 72 সংকোচনে 72 গুণিত 70 ml, মানে একটা অ্যাপ্রক্সিমেটলি 5 লিটারের মতো অ্যান্সার হবে। এটা হচ্ছে মিনিট ভলিউমের পরিমাণ। ঠিক আছে, আর জিনিস মনে রাখবে এখান থেকে, যেটা হলো যদি হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে কমে যায়, ঠিক আছে, হৃদস্পন্দন হার, ঠিক আছে, হৃদস্পন্দন হারটা কমলে বলা হচ্ছে ব্রাডিকার্ডিয়া। ঠিক আছে, আর বেড়ে গেলে মনে রাখবে ট্র্যাকিকার্ডিয়া। এগুলো গুলিয়ে ফেলো না, বাড়লে ট্র্যাকিকার্ডিয়া, কমে গেলে ব্রাডিকার্ডিয়া। ঠিক আছে, আপাতত এগুলোই কিন্তু একটু মনে রেখো। আর সেরকম প্রশ্ন কিছু নেই, যদি থাকে আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। এই মুহূর্তে ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ থাকা খুব প্রয়োজন, এবং ভালো করে পড়াশোনা করো। বাই।